নাম্বার কম বা বেশির ওপরে তোর সাবজেক্টের প্রতি ভালোবাসাটা কিন্তু কোনো দিন কমে যাবে না। আমার এইচএসে মানে উচ্চ মাধ্যমিকে ম্যাথামেটিক্সের নাম্বার কমে গেছিল, তার অনেক কারণ আছে। আমি এমন একটা মেথডে অঙ্ক করেছিলাম যে এই মেথডটা তখনকার সময়ের জন্য অ্যাপ্লিকেবল ছিল না। আমি ডি মেথডে অঙ্ক করেছিলাম, আমি 129 নাম্বার অ্যান্সার করেছিলাম, বাট আমি পেয়েছি কিন্তু মাত্র 82। ওরা বলবি যে বেশি বেশি করে অঙ্ক করাটা ভুল। হ্যাঁ ভুল। কোন চ্যাপ্টার যেটা তুমি অলরেডি পারো, মাইন্ড যত বেশি পরিশ্রম করে মাইন্ড তত বেশি গার্বেজ চায়, এটা তুই যে কাউকে জিজ্ঞেস করে। আর সোশ্যাল মিডিয়ার থেকে বড় গার্বেজ পৃথিবীতে নেই। আমরা প্রত্যেকেই গার্বেজের মধ্যে আছি এবং আমরা প্রত্যেকে গার্বেজ বিতরণ করছি। তুই সেই সাবজেক্টটাকে বোঝার চেষ্টা করছি। ভাই আমি পুরো সেমিস্টার ধরে সাবজেক্টটা পড়ে এসেছি, এখন আমার সাবজেক্টটা ঢোকা দিতে পারে না। যেমন আমার যখন অঙ্ক পরীক্ষা হতো, আমি কোনোদিন তার অঙ্ক পরীক্ষার আগের দিন পড়াশোনা করতাম না। এবার দেখ, এখানে সমস্ত অ্যাপের মধ্যে কিন্তু দেখ টিকটকও আছে, বাট আমাদের ইউটিউব কিন্তু নেই। কেন ইউটিউব নেই? তার একটাই কারণ, বিকজ ইউটিউবে আমার ভিডিও আছে। এই চ্যানেলের লাস্ট ক্লাস নিয়েছিলাম কিন্তু 1 তারিখে, ঠিক আছে? 1 তারিখের পরে এই চ্যানেলে আর কোনো ভিডিও আসেনি। যদিও কোনোদিন ভিডিও দিতেই হবে জোর করে করে এরকম টার্গেট ছিল না। সিলেবাস শেষ হয়ে গেছে, পুরো একবার সিলেবাস রিভিশন করে দেওয়া হয়েছে প্রশ্নবিচিত্রার মাধ্যমে। তো আর কি করার থাকতে পারে? ম্যারাথন ক্লাস তো নেওয়া হয়ে গেছে। তো ভাবলাম এখন যখন পরীক্ষা শুরু হয়েছে, এবং শুধুমাত্র এটা কিন্তু ক্লাস 11-এর জন্য না, ক্লাস 12-এর যারা স্টুডেন্ট, যদিও ক্লাস 12 আমার দ্বারা কোনো রকম কোনো হেল্প পাইনি। অনেকে রিকোয়েস্ট করেছিল, শয়ে রিকোয়েস্ট এসেছিল যে ক্লাস 12 শুরু করুন, বাট কালের অমুক নিয়মেই আমরা ক্লাস 12 কিন্তু শুরু করতে পারিনি। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এই পরের সেমিস্টারে ক্লাস 12 শুরু করবো কি করবো না, সেটা একটা বিশাল বড় কোশ্চেন। এই কোশ্চেনটা এখনও আমাদের কাছে আসছে, তো দেখা যাক সেটা তো আমরা কি করতে পারি। তো আজকে যে ভিডিওটা আছে, এই ভিডিওটার বিষয়বস্তু সম্বন্ধে অনেকেই জানে, এবং আজকে আমি ভিডিওতে যে কথাবার্তাগুলো বলবো সেই কথাবার্তাগুলোর সম্বন্ধেও কিন্তু স্টুডেন্টরা অবগত। বাট যেটা হয়, মাঝে মাঝে আমরা জানা জিনিসও ভুলে যাই। তো পরীক্ষার আগে আমার মনে হয় যে আমার মনে করে দেওয়ার কর্তব্য যে পরীক্ষার আগের দিন, মানে সাপোজ একটা পরীক্ষা শেষ হয়েছে, তোর 2-3 দিন পরে অঙ্ক পরীক্ষা আছে, এই 2-3 দিনে তুই অঙ্ক পরীক্ষা বা যে কোনো সাবজেক্টের জন্য ঠিক কিভাবে প্রিপারেশন নিবি এবং কোন কোন ভুলগুলো করবি না। বারবার করে বলছি, শেখার টাইম এখন চলে গেছে। পরীক্ষায় তোমাকে পারফর্ম করতে হবে, পরীক্ষায় তোমাকে নাম্বার পেতে হবে। পরীক্ষাটা শেখার জায়গা না, তাই জন্য কিছু কিছু হার্ড ডিসিশন কিন্তু আমাদের নিতে হবে। এই ডিসিশনগুলো নিয়ে কথাবার্তা বলছি। সবার আগে যে 5টা ভুল স্টুডেন্টরা করে, যে ভুলটা আমিও করেছিলাম, বিশ্বাস কর সেই ভুলটা আমিও করেছিলাম, ওই জন্য আমি ফেসেছি নিজের উচ্চ মাধ্যমিকে। তো ক্লাস 11-এর পরীক্ষা এখন চলছে, ক্লাস 12-এরও পরীক্ষা এখন চলছে। তো সবার জন্যই কিন্তু এই ভিডিওটা। সবার প্রথমে যে ভুলটা করে, পরীক্ষার আগে, মানে আগের দিন ঠিক বলছি না আমি, সাপোজ একটা পরীক্ষায় আজকে শেষ হয়েছে, 3 দিন পরে আরেকটা পরীক্ষা, তো মাঝখানে 3 দিন সময় আছে। এবার এই 3 দিনে কখনো কোনো নতুন চ্যাপ্টার শুরু করা উচিত না। সাপোজ প্রত্যেকটা স্টুডেন্টের কোনো না কোনো সাবজেক্টে কোনো না কোনো চ্যাপ্টারে উইকনেস থাকে। আমি যেমন কেমিস্ট্রিতে পুরো অর্গানিকেই আমার একটা উইকনেস ছিল, তো আমি উচ্চ মাধ্যমিকে পুরো অর্গানিক ছেড়ে গেছিলাম। তো কিছু কিছু করেছিলাম, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করেছিলাম। তো আমি ওইভাবেই কিন্তু উচ্চ মাধ্যমিকে মোটামুটি কেমিস্ট্রিতে নাম্বার পেয়ে গেছি। আমি যদি উচ্চ মাধ্যমিকে অর্গানিকটা আবার লাস্ট 3 দিনে চেষ্টা করতাম যে করার, কোনোদিন কিন্তু আমি কেমিস্ট্রিতে যতটা পেয়েছি তার হাফ নাম্বারও পেতাম না। তাহলে পরীক্ষার আগে, সেটা ম্যাথামেটিক্সই হোক বা যে কোনো হোক, সবারই 1-2 চ্যাপ্টার উইক থাকে। সেই চ্যাপ্টার নতুন করে স্টার্ট করবে না। তা আমরা কি সেই চ্যাপ্টার একদমই করবো না? না, এটা ভুল কথা। সেই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারে এবিটিএতে বা আমাদের প্রশ্ন বিচিত্রায় যেরকম ধরনের কোশ্চেন এসছে, সেই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমরা একটু একটু দেখে যাব। পারলে দেখবো, না পারলে টিচারকে জিজ্ঞেস করবো। নতুন কিছু সেই সময় এক্সপেরিমেন্ট বা শেখার চেষ্টা কিন্তু আমরা এই লাস্ট 2 দিনে করব না। যদি খুব ইজি কোনো জিনিস থাকে সেটা শিখে গেলে, বাট এটা কোনো বড় কনসেপ্ট যেটা তুমি আগে থেকে জানতেই না, লাস্ট 6 মাসে তুমি জানোনি, তোমার এখন ওটা জেনে আলটিমেটলি লাভ নেই, পরীক্ষার পরে জেনে নেবে, ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তাহলে এই ভুলটা কিন্তু কেউ কোনোদিন করিস না। পরীক্ষায় কিন্তু নতুন কোনো চ্যাপ্টার যেটা তোর খুব উইক, সেই চ্যাপ্টার শুরু করিস না, ওপর দিয়ে পড়ে যাবি এবং ডিফারেন্ট প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো আছে সেগুলো করে যাবি। নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা, স্ট্রং চ্যাপ্টারের বেশি বেশি করে অঙ্ক করা। তোরা বলবি যে বেশি বেশি করে অঙ্ক করাটা ভুল। হ্যাঁ ভুল। কোন চ্যাপ্টার যেটা তুমি অলরেডি পারো, এই জিনিসটা করলে একটু কনফিডেন্স লেভেলটা বাড়ে। বাট এই পার্টিকুলার কনফিডেন্সকে আমরা জেনারেলি ফেক কনফিডেন্স বলি। হ্যাঁ আমি বলছি ফেক কনফিডেন্স বলি। বিশ্বাস কর, আমার ফিজিক্সে খুব ভালো লাগতো হচ্ছে মেকানিক্স, মানে মেকানিক্স আমার এখনো ভালো লাগে, এখন আমি মেকানিক্স পড়াই। তো মেকানিক্স আমার দুর্দান্ত লাগতো। তো আমি ফিজিক্স পরীক্ষার আগে না বেশি বেশি করে মেকানিক্স করতাম, জানিস তো। এবার এইটা আমাকে একটা ফিজিক্সের প্রতি একটা ফেক কনফিডেন্স দিয়ে দিয়েছিল যে আমি ফিজিক্সের সব পারি, কিন্তু আমার যে ইলেকট্রোস্ট্যাটিক্স ইলেকট্রোম্যাগনেটিজমটা ঝুলে গেল,
ওই জিনিসটা কিন্তু আমি খেয়াল করিনি। যার দিকে আমার সারা বছর বেশি ফোকাস করা উচিত ছিল, আমি সেই জায়গাটাই কিন্তু ধূলিসাৎ হয়ে গেছে। আমি এখনো পর্যন্ত ইলেকট্রোস্ট্যাটিক্স আর ম্যাগনেটিজমটা ভালো করে বুঝতে পারি না। তাহলে পরীক্ষার আগে স্ট্রং চ্যাপ্টারে তুই যদি বেশি বেশি করে অঙ্ক করিস, বারবার করে তুই নিজেকে রিমাইন্ড করা যে আমি অঙ্ক পারি অঙ্ক পারি অঙ্ক পারি, আরে বাবা তুই অঙ্ক পারিস কিন্তু তুই ওই স্ট্রং চ্যাপ্টারটা রেসপেক্টে অঙ্ক পারিস। সাপোজ কোনো ক্লাস 12-এর স্টুডেন্টের ইন্ট্রিগেশন খুব ভালো, সে খালি ইন্ট্রিগেশনই করছে পরীক্ষার আগে, তো তার একটা কনফিডেন্স বিল্ড হচ্ছে যে আমি পারছি সমস্ত অঙ্কগুলো, বাট এই কনফিডেন্সটা ফেক কনফিডেন্স। এই কনফিডেন্সটা কিন্তু তোমাকে আলটিমেটলি ক্ষতি করবে, এতে কোনো লাভ করবে না। তাহলে স্ট্রং চ্যাপ্টারে বেশি বেশি অঙ্ক করবি না। স্ট্রং চ্যাপ্টার তুই জানিস, নিজেকে বোঝা যে হ্যাঁ ভাই এটা স্ট্রং চ্যাপ্টার, আমি এটাকে পারি, তো এই পার্টিকুলার চ্যাপ্টারটাকে আমি ওপর দিয়ে দেখে বেরিয়ে যাবো, চিন্তা করার দরকার নেই। 3 নম্বর যে ভুলটা সব থেকে বেশি করে সেটা হচ্ছে চ্যাপ্টারের প্রথম থেকে শেষ অব্দি অঙ্ক করা। তোকে সাপোজ তোর পরীক্ষায় 6টা চ্যাপ্টার আছে, আমাদের যেরকম ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার কত চ্যাপ্টার আছে, 9খানা মতন চ্যাপ্টার আছে বা 8খানার মতো চ্যাপ্টার আছে। তুই 8টা 9টা চ্যাপ্টার লাস্ট 3 দিনে তুই পুরো রিভিশন করা মানে কিন্তু এসএন দে বা যে কোনো বইয়ের প্রথম অঙ্ক থেকে লাস্ট অঙ্ক পর্যন্ত ধরে ধরে করা না, এটা একদম বাজে স্ট্র্যাটেজি। তাহলে কিভাবে আমাদের এই পার্টিকুলার অঙ্কগুলো করা উচিত? সবসময় ওই চ্যাপ্টারের একটা ওভারভিউ বানানো উচিত। আমি আমার প্রথম 3টে ভিডিওর মধ্যেই খুব সুন্দর করে একটা জিনিস বলে দিয়েছিলাম যে ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট প্রত্যেকে একটা নোট বানাবি, প্রথম থেকে লাস্ট অব্দি চ্যাপ্টারের একটা নোট বানাবি। এটা তোর পরীক্ষার আগের দিন বা তার আগের দিন দেখে করতে সুবিধা হবে যে ভাই আমাদের এই চ্যাপ্টারটাতে কি ছিল, কি আছে আমাদের এই চ্যাপ্টারটার মধ্যে। তাই জন্য যদি কোনো নোট না বানিয়ে থাকিস তো চিন্তা করার দরকার নেই, প্রশ্নবিচিত্রা সব থেকে বেস্ট হচ্ছে প্রশ্নবিচিত্রা। এবং এসএনদেতে তোদের তো টিচাররা কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিয়েইছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, সেই কোশ্চেনগুলো ভালো করে দেখে যাবি, ব্যাস ওটুকুনি করলেই এনাফ। এভাবেই কিন্তু পুরো চ্যাপ্টারের ওভারভিউটা করা উচিত। চ্যাপ্টারে একদম 1 নম্বর অঙ্ক থেকে লাস্ট অঙ্ক পর্যন্ত এই বোকামিটা কিন্তু কোনোভাবে করিস না। চ্যাপ্টারে কিছু মানে বেছে বেছে অঙ্ক যেগুলো তোর মনে হচ্ছে যে তুই টাফ, দেখে তো বুঝতে পারছিস যে আমি অঙ্কটা পারবো, এই অঙ্কটা পারবো না, তো যেগুলো মনে হচ্ছে যে একটু সমস্যা হতে পারে, তো পরীক্ষার 2 দিন 3 দিন আগে সেটা বা একটু প্র্যাকটিস করে নিলি এবং প্রশ্ন বিচিত্রার কোশ্চেনগুলো ভালো করে দেখে নিলি, এবং তোর স্কুলে তোর স্যার ম্যাডামরা যে কোশ্চেনগুলো ক্লাসে বেশি করে করে জোর দিয়েছে তুই সেই কোশ্চেনগুলোর উপরে ফোকাস কর, ওখান থেকেই কোশ্চেন করতে পারে কিন্তু। তাহলে এই ভুলটা কোনোদিন করবি না যে চ্যাপ্টারের প্রথম থেকে লাস্ট অব্দি কিন্তু কোনোদিন থরলি পড়ার দরকার নেই, এটাকে রিভিশন দেওয়া বলে না। নেক্সট সেমিস্টার থেকে চেষ্টা করবি যে প্রত্যেকে যখনই কোনো চ্যাপ্টার, সেটা আমি পড়াচ্ছি বা তোদের রেসপেক্টিভ স্যারেরা পড়াচ্ছে, যেই পড়াক চ্যাপ্টার একটা ফুল নোট নিজের হাতে যেন তোর রেডি করা থাকে। নিজের হাতে তৈরি করা নোট পরীক্ষার আগে সব থেকে ভালো মনে থাকে রে, পরীক্ষার আগে সব থেকে বেশি হেল্প করে নিজের হাতে তুই যে নোটটা তৈরি করেছিস ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টারের জন্য। এবার রাত জেগে পড়া, এটা তো সবাই বারণ করে, এটা সবাই বারণ করে কিন্তু কেউ শোনে না। মানে আমি বারণ করছি, আমি নিজে রাত জেগে পড়েছি কিন্তু আমাকে কোনো হেল্প করেনি, জানিস তো রাত জেগে পড়াটা। বিশ্বাস কর রাত জেগে পড়াটা কিন্তু কোনো দিনই কোনোভাবে কিন্তু তোকে হেল্প করে না। তোকে আগে নিজেকে বুঝতে হবে, নিজের ক্যাপাসিটি বুঝতে হবে, তুই কি রাত জাগতে পারিস? রাত জেগে কি তুই পরের দিন সকালবেলা নিজের 100% পারফর্ম করতে পারবি? এরকম অনেকটা স্টুডেন্টস থাকে, বাট এর সংখ্যা খুব কম। 100 জনের মধ্যে 2, 3, 4 জন 5 জন পারে রাত জেগে সারা রাত জেগে পড়াশোনা করে পরের দিন সকালে গিয়ে একইভাবে ফ্রেশ পরীক্ষা দিতে। আমি পারি না, রাত্রে ঘুম না হলে আমার সমস্যা হবে, এরকম প্রচুর স্টুডেন্টের সমস্যা হয়। তো রাত জেগে পড়াটা কিন্তু এটা আমাদের সায়েন্টিস্টদের দ্বারা পুরোপুরি প্রোভেন যে রাত জেগে পড়াটা কিন্তু কোনো দিন হেল্প করে না। তার জায়গায় তুই একটা কাজ কর, তুই রাতে ঘুমিয়ে পড়, তুই সকালবেলা 6:30 7টার দিকে একদম ভোরে ফ্রেশ মাইন্ডে উঠে একটু ওপর দিয়ে দেখে নে, যে তোরা যে সাবজেক্টে পরীক্ষা আছে সেটা একটু ওপর দিয়ে দেখে নে। রাত জেগে পড়তে যাস না, ভালো করে ঘুম না হলে কিন্তু পরের দিন তুই পারফর্ম করতে পারবি না, জানা জিনিসও কিন্তু ভুল করে আসবি। তো রাত জেগে পড়াটা কিন্তু একদম পুরোপুরি উচিত না। এবার সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, যেই জায়গাটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের প্রবলেম হতে চলেছে, এটা সারা ভারতীয় স্টুডেন্টদের প্রবলেম, বাট ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের কেন একটা প্রবলেম হবে, বিকজ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে কি আছে, এমসিকিউ আছে। ফার্স্ট আর থার্ড সেমিস্টারে এমসিকিউ আছে। এবার এমসিকিউ হচ্ছে এমন একটা জিনিস যে বইয়ের সমস্ত অঙ্কের সলিউশন তুই পারবি না। আমরা চেষ্টা করি সমস্ত অঙ্কের সলিউশন করে দেওয়ার, বাট তুই বইয়ের সমস্ত অঙ্কের সলিউশন পাবি না, কোনো টিচারই করায়নি। তো তোকে খুঁজতে হবে একটু নেটে, ডাউটনাট আছে, অনেক জায়গা আছে যেখানে এসএন দে বইয়ের প্রায় সমস্ত অঙ্কের সলিউশনই মোটামুটি করে দেওয়া আছে, তুই অঙ্কের ছবি তুলে দিলে তোকে সলিউশন দিয়ে দেবে। এবার যেই তুই সলিউশন দেখার জন্য ফোনটাকে তুললি, সেই মুহূর্তে একটা অ্যাপের নোটিফিকেশন এলো, একটা ইনস্টাগ্রামের নোটিফিকেশন এলো, সাপোজ আমারই কোনো ভিডিওর নোটিফিকেশন এলো,
সেটা ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, তুই টুক করে ওই একটা কোশ্চেন যেটা তোর দেখতে 2 থেকে 3 মিনিট সময় লাগতো, তুই ওটার জন্য মোটামুটি আধ ঘন্টা সময় নষ্ট করে ফেললি। তো সোশ্যাল মিডিয়ার ডিস্ট্রাকশন পরীক্ষার আগের দিন কিন্তু খুব বেশি হয়। কেন বলতো? বিকজ আমাদের মাইন্ডটা না পড়তে 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 একটু নিস্তেজ হয়ে পড়ে, তখন মাইন্ডের দরকার গার্বেজ। সোজা কথা বলতে গেলে মাইন্ডের দরকার গার্বেজ। এক্স্যাক্টলি, মাইন্ড যত বেশি পরিশ্রম করে, মাইন্ড তত বেশি গার্বেজ চায়। এটা তুই যে কাউকে জিজ্ঞেস করে নে, তোর মাইন্ড অনেক পরিশ্রম করেছে, দেখিস না যে আমরা সারাদিন পরিশ্রম করার পরে, বা যারা আমার সিনিয়র মানুষজনরা আছে, তোদের বাবা মারা আছে, তারা সারাদিন খাটাখাটনি করার পরে এসে একটু মোবাইল টোবাইল দেখে, একটু রিল্যাক্স করে। ওই যে রিল্যাক্সমেন্টটা আছে, ওই রিল্যাক্সটা কেন করতে বলছে ব্রেন? বিকজ ব্রেন চাইছে গার্বেজ। আর সোশ্যাল মিডিয়া থেকে বড় গার্বেজ পৃথিবীতে নেই। আমরা প্রত্যেকেই গার্বেজের মধ্যে আছি এবং আমরা প্রত্যেকে গার্বেজ বিতরণ করছি। যাই, সেটা আলাদা ব্যাপার, সেটা যুগের ডিমান্ড, সেটা আলাদা ব্যাপার। বাট পরীক্ষার আগের দিন তোমার মাথায় গার্বেজ ঢোকানো দরকার নেই। বিকজ তুই যত ভালো করে পরিশ্রম করলি সারাটা দিনে, ওই 5 থেকে 10টা থেকে 15 মিনিট থেকে আধ ঘন্টা তোর পুরো সারাদিনের পরিশ্রমটাকে বরবাদ করে দিতে পারে। তাহলে এই ডিস্ট্রাকশন থেকে আমরা বাঁচবো কিভাবে? কোশ্চেনের সলিউশন খোঁজার জন্য যখন ইন্টারনেট সার্চ দিয়ে মনের শান্তিতে সোশ্যাল মিডিয়ার জালে ফেসে যাওয়া, তাহলে এটাকে আমরা কি করে ট্যাকেল করবো? সব থেকে বেস্ট হচ্ছে যে যা যা গার্বেজ আছে, যেগুলো তোমার আলটিমেটলি হেল্প করবে না, সেই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলোকে তুমি একদম মোবাইল ফোন থেকে উড়িয়ে দাও। যেমন 8 তারিখে পরীক্ষা শুরু হয়েছে, তোর টার্গেটটাও উচিত ছিল যে আমি 2 তারিখে এই পার্টিকুলার সোশ্যাল মিডিয়াগুলো নিজের ফোন থেকে উড়িয়ে দেবো। হ্যাঁ, ইভেন হোয়াটসঅ্যাপে স্যারের নোটস ফোর্স আছে, হোয়াটসঅ্যাপ তুই নাও করতে পারিস, বাট হোয়াটসঅ্যাপে আজাইরা গ্রুপের নোটিফিকেশনগুলো কিন্তু তুই বন্ধ করে দিতে পারিস। এবার দেখ, এখানে সমস্ত অ্যাপের মধ্যে কিন্তু দেখ টিকটকও আছে, বাট মানে আমাদের ইউটিউব কিন্তু নেই। কেন ইউটিউব নেই? তার একটাই কারণ, বিকজ ইউটিউবে আমার ভিডিও আছে। তুই যদি আমার ভিডিও দেখে কিছু শিখতে পারিস, তাহলে সেটা তো তোর জন্য মঙ্গল না? সাপোজ কেউ ম্যারাথন ক্লাস করতে চাইছে আমার ইউটিউব চ্যানেল থেকে, তুই যদি ম্যারাথন ক্লাস করতে যায়, সে যদি ইউটিউব উড়িয়ে দেয়, তাহলে কি সে আমার ক্লাস দেখতে পারবে? ওখানে তো কোনো গার্বেজ নেই। তাই জন্য ইউটিউবটাকে আমাদের এখানে দেওয়া হয়নি। বাদ বাকি সমস্ত জায়গায় আমার শর্টকাট টেকনিক দেখার দরকার নেই, ইনস্টাগ্রাম ফেসবুকে দেখার দরকার নেই, ওটা আমার ইউটিউবেই আছে। তাই জন্য প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াগুলো আনইনস্টল করে দাও। বারবার করে বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কেউ না করে থাকিস এক্ষুনি করে দে। বাট ইউটিউবটাকে করিস না, ওখানে অনেক ভ্যালুয়েবল ইনফরমেশন পাওয়া যেতে পারে, না তো এই ভিডিওটা দেখতে পাবি না। এবার ইউজ 30 মিনিট টাইমার। এবার এটা তো গেল হচ্ছে একটা ব্যাপার। এবার যদি সাপোজ কেউ তার সোশ্যাল মিডিয়ার জালে ফেসে যায়, তাহলে কি করতে পারে? এই সময় বারবার করে বলছি, এটা খুব প্রুভেন টেকনিক আছে। এই সময় তুই 30 মিনিটের টাইমার দে। তুই তোর মোবাইলের মধ্যে প্রত্যেক 30 মিনিট অন্তর অন্তর টাইমার দিয়ে দে। 30 মিনিট পরে তোকে রিমাইন্ড করাবে যে 30 মিনিট হয়ে গেছে, আরেকবার 30 মিনিট টাইমার দিয়ে দিলি, আরেকবার 30 মিনিট টাইমার দিয়ে দিলি, কন্টিনিউয়াসলি। তো সারাটা দিনে ঘুমানোর টাইম ছাড়া তোকে সারাক্ষণ ধরে মনে করাতে থাকবে যে তোমার 30 মিনিট কমপ্লিট, 30 মিনিট কমপ্লিট, 30 মিনিট কমপ্লিট। ওই যে টাইমারটা বারবার করে তোর মাথায় বাজবে, তুই যদি 15 মিনিটের জন্য ডিস্ট্রাকশন হয়েও যাস, তাও তুই কিন্তু আবার ফিরে আসতে পারবি। তাহলে 30 মিনিট টাইমারটা কিন্তু মারাত্মক লেভেলের জরুরি। এই জিনিসটা কিন্তু আমি প্রত্যেককে বলবো যেটা করতে, এবং এটা আমায় মারাত্মক লেভেলের হেল্প করেছিল, বিশ্বাস কর, খুব আমাকে হেল্প করেছিল। এবার বোনাস টিপস। দেখ, এটাকে আমি ঠিক বোনাস টিপস বলবো না, এটাকে আমি বোনাস টিপস এই কারণেই বলবো না, বিকজ এইটা আমাদের ছোটবেলা থেকে সমস্ত স্যার ম্যাডামরা বলে এসছে। এটা আমার টিপস না, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্যার ম্যাডামের টিপস। এই টিপসটা মাথায় রাখার চেষ্টা করিস। পরীক্ষার আগের দিন কোনো রকম কোনোভাবে পড়াশোনা করা মানে অঙ্ক কষা উচিত না। এবং এটাতে না অনেকে ভয় পাবে যে না, পরীক্ষার আগের দিন আমি যদি কিছু না করি তাহলে তো প্রবলেম হয়ে যাবে। বাট বিশ্বাস কর, তুই যে কোনো টপার, মানে যারা লাইফে বিভৎস বড় বড় জায়গায় র্যাঙ্ক করেছে বা টপ করেছে, তাদেরকে তুই যদি জিজ্ঞেস করি তুমি পরীক্ষার আগের দিন কি করতে, তখন তারা বলতে পরীক্ষার আগের দিন খালি বইয়ের পাতাগুলো একটু উল্টাতাম। এবার তখনই এটা প্রুভেন হবে বা তখনই এটা তোর জন্য ভালো হবে তুই যদি সারা সেমিস্টার ধরে পড়াশোনা করে আসিস। এবার যে ভাই সারা সেমিস্টার ধরে পড়াশোনা করে আসিনি, তার জন্য পরীক্ষার আগের দিন রেস্ট নেওয়াটা কোনো ম্যাটার হয় না। ও আয়ন্দা বলেছে রেস্ট নিতে, আরে বাবা তুই তো পুরো সেমিস্টার ধরে রেস্ট নিয়েছিস, তুই পরীক্ষার আগের দিন আর রেস্ট নিস না, তুই পরীক্ষার আগের দিনটা অঙ্ক প্র্যাকটিস কর। কিন্তু যারা সারা সেমিস্টার ধরে পড়াশোনা করেছে, পরীক্ষার আগের দিন এক্সট্রা কোনো বার্ডার নিজের মধ্যে নেওয়ার দরকার নেই। এই যে আমি সমস্ত 5টা জিনিস বললাম, 5টা ভুল বললাম, বা আমি যে তোদের সলিউশনগুলো দিলাম, সেটা কিন্তু পরীক্ষার আগের দিন, মানে যদি 2-3 দিন টাইম থাকে, তুমি প্রথম 2 দিন এই পুরো এক্সারসাইজটা করো যেগুলো আমি বললাম, এই ভুলগুলো করো না। লাস্ট দিনটা কিন্তু একটু
নিজের জন্য ছেড়ে দাও, ওই সাবজেক্টটার জন্য ছেড়ে দাও। তুমি যেই সাবজেক্টের উপরে পরিশ্রম করেছো, তুই সেই সাবজেক্টের উপরে পরিশ্রম করেছিস, সেই সাবজেক্টটার উপরে ছেড়ে দে। তুই সেই সাবজেক্টটাকে বোঝার চেষ্টা কর যে ভাই আমি পুরো সেমিস্টার ধরে সাবজেক্টটা পড়ে এসেছি, এখন আমার সাবজেক্টটা ঢোকা দিতে পারে না, বিকজ আমি সাবজেক্টের পেছনে খেটেছি, আমি সাবজেক্টটাকে ভালোবাসি। যেমন আমার যখন অঙ্ক পরীক্ষা হতো, আমি কোনোদিন তার অঙ্ক পরীক্ষার আগের দিন পড়াশোনা করতাম না, বিকজ আমার মনে হতো যে এই মানুষটাকে, এই ম্যাথ সাবজেক্টটাকে আমি নিজের মনের থেকে বেশি ভালোবেসেছি, এত ভালোবেসেছি তো এ আমাকে আলটিমেটলি কিন্তু ডিচ করতে পারে না। এ অন্য কোনো মানুষ না, একটা সাবজেক্ট তোমায় কোনোদিন ডিচ করবে না, বারবার করে বলছি। তো যখনই কোনো সাবজেক্ট পড়বি সেটাকে ভালোবেসে পড়ার চেষ্টা করবি। হ্যাঁ আমি জানি যে সব সাবজেক্টের প্রতি ভালোবাসা আসে না, বাট ভালোবেসে পড়ার চেষ্টা করবি, তাহলে কিন্তু লাইফটা মানে এক্সামটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে। আর যখন তুই কোনো সাবজেক্টকে ভালোবাসিস না, তখন যদি সেই সাবজেক্টের নাম্বার একটু কমও আসে তোর গায়ে লাগে না, বিকজ তোর ভালোবাসাটা তোর নাম্বারের ওপর কিন্তু ডিপেন্ড করছে না। নাম্বার কম বা বেশির ওপরে তোর সাবজেক্টের প্রতি ভালোবাসাটা কিন্তু কোনো দিন কমে যাবে না। আমার এইচএসে মানে উচ্চ মাধ্যমিকে ম্যাথামেটিক্সের নাম্বার কমে গেছিল, তার অনেক কারণ আছে। আমি এমন একটা মেথডে অঙ্ক করেছিলাম যে এই মেথডটা তখনকার সময়ের জন্য অ্যাপ্লিকেবল ছিল না, আমি ডি মেথডে অঙ্ক করেছিলাম, আমি 129 নাম্বার অ্যান্সার করেছিলাম, বাট আমি পেয়েছি কিন্তু মাত্র 82। তাই জন্য আমি বলছি আমার কিন্তু ম্যাথামেটিক্সের প্রতি ভালোবাসা কমেনি। ঠিক আছে, ওই নাম্বারটা আমার ম্যাথামেটিক্সের নলেজ বা আমার ম্যাথামেটিক্সের ইয়েটাকে মানে ভালোবাসাটাকে ডেসক্রাইব করতে পারবে না, সেটা আমাকে কোনোদিন ভেঙে দিতে পারবে না। তাই জন্য বারবার করে বলছি যে সাবজেক্টটাকে ভালোবাস, সাবজেক্টটাকে ভালোবেসে পড়, তাহলে তুই নাম্বারের পেছনে না ছুটে সাবজেক্টটাকে শেখার পেছনে ছুটবি। এই বলে ভিডিওটা আমি শেষ করলাম পুরোপুরি, এবং এই 15 মিনিট ধরে যা কথাবার্তাগুলো বললাম একটু স্কিপ করে দেখ বা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দে, এই জিনিসটা কিন্তু মাথায় নিয়ে পুরোপুরি চলবি, এটা কিন্তু তোদের জন্যই বানানো ভিডিও। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে 11 এবং 12 পরীক্ষা দাও। আমার তরফ থেকে সবাইকে অসংখ্য অল দ্য বেস্ট, এবং প্রত্যেকের এক্সাম তোদের ভালো হবে, চিন্তা করা দরকার নেই।